আজকে এখানে যারা এইগুলো করেছে তার প্রথমে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের বিচারের আওতায় আনতে বলছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে এবং মিডিয়ার ভাই বোনদেরকে, কারণ আমরা দেখেছি গত ফেব্রুয়ারির 2 তারিখে যে নির্যাতন করেছিল মোহনার উপরে, সেখানে আইনের ফাঁক দিয়ে বিমানের পরিচালক বের হয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু মিডিয়ার ভাইরা সেখানে দাঁড়িয়েছিলেন বলে হয়তো আজকে সেটা সম্ভব হয় নাই যে তার ভিতরে চার্জশিট হয়েছে। একই সাথে আমি বলবো আজকে যে সামিয়া যে ডাক্তার, সে ডাক্তার ছিলেন একজন গণস্বাস্থ্য সামাজিক হাসপাতালের ডাক্তার। 34 বছর সেই ডাক্তারের বয়স এবং সে শুধু এই সামিয়াকে নির্যাতন করে নাই, এমনভাবে নির্যাতন করেছে যেটা বর্বরতা হার মানায়। সেই যুগের বর্বরীয় যুগে যেভাবে মানুষের প্রতি মানুষ নির্যাতন করত, গৃহ শ্রমিকদের প্রতি মানুষ নির্যাতন করত, একইভাবে আজও সেই একজন ডাক্তার হয়ে, একজন চিকিৎসক হয়ে সেই শিশু গৃহ শ্রমিকের উপর নির্যাতন চালিয়েছে। আমি আজকে মিডিয়ার ভাই বোনদেরকে বলবো, আপনারা এগিয়ে এসেছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। এবং এই যে জাহিদ চিকিৎসক যে অ্যারেস্ট হয়েছে, সেও যেন কোনোভাবে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে। এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এর পাশে যে অ্যাডভোকেটরা দাঁড়িয়েছেন বা দাঁড়াবেন, তাদের নাম প্রকাশ করবেন। আমরা এই অ্যাডভোকেটের প্রতি তাদেরও আমরা বিচার দেব, কারণ তারা অ্যাডভোকেট হয়ে একজন মানবিক, একজন শিশু শ্রমিক যাকে আইনগতভাবে কাজে রাখা বেআইনি, একইভাবে ফৌজদারি আইন, কিভাবে একজন উকিল হয়ে সেই একজন গৃহ শ্রমিকের, শিশু গৃহ শ্রমিকের অপরাধীকে, যে মালিক বলবো না, যে তাকে খাবার জন্য, ভালো থাকার জন্য আশ্বাস দিয়ে তার বাসায় এনেছিলেন, সেই ব্যক্তিকে আজকে বাঁচিয়ে দেওয়ার জন্য তার পাশে রাখেন, তারও আমরা বিচার দেব এবং আমরা রাজপথে সেই অ্যাডভোকেটের জন্য তারা যাতে শাস্তি পায় সেই বিষয়ে আমরা মানববন্ধন করবো, আলোচনা করব। আমি আর একটা কথা বলবো, যেটা হলো আমরা এই 2000 সাল থেকে আজ পর্যন্ত আমরা রাজপথে আছি এই গৃহ শ্রমিকদের আইনে তাদের অধিকার মর্যাদা পাইয়ে দেওয়ার জন্য। এবং আমরা 2015-তে একটা নীতিমালা পেয়েছিলাম, সেই নীতিমালায় স্পষ্ট লেখা আছে গৃহ শ্রমিকদের যদি ভালো না লাগে তাদেরকে 1 মাস আগে বিদায় দিবেন, আর যদি ভালো আপনাদের না লাগে আপনারা 1 মাস আগে তাদেরকে ছুটি দিয়ে দিবেন এবং সবেতনে। আজকে আমরা কি দেখছি, গত নভেম্বরে একটা আইন হয়েছে, সেই আইনে নীতিমালার আলোকে সেই আইনটা হয় নাই। এখন বাংলাদেশ সরকারে একজন রাজনৈতিক সরকার এসেছে। এই সরকারকে আমি বলতে বলবো যে এই আইনটা যত দ্রুত সম্ভব নীতিমালার আলোকে এই আইনটা যাতে বাস্তবায়ন হয় এবং যে আইনটা হয়েছে সেই আইনটা যেন বাস্তবায়ন হয় এবং এই আইনের মাধ্যমে যেন কোনো অপরাধী সাজা না পেয়ে বের হয়ে যেতে না পারে। এটা আমাদের আজকে সরকারের কাছে দাবি। একই সাথে আমি বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রীকে, এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সেই স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো যে স্বরাষ্ট্রমন্ত্রী যেন এর বিচারের এবং যারা অপরাধ করেছে তারা যেন কোনোভাবে বের হতে না পারে এবং দ্রুত যেন তাদেরকে বিচারের আওতায় এবং ওই যে ডাক্তারের ওয়াইফ যে অ্যারেস্ট হয় নাই তাকে যেন দ্রুত অ্যারেস্ট করার দাবি জানাচ্ছি এবং কোনোভাবে যেন তারা স্বাস্থ্য দিয়ে বেরিয়ে যেতে না পারে, এই বলে আমি। শুনেছেন যে মোহনা নামের একটি 10 বছরের শিশুকে কিভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে, সেটা রাশ আমরা কাটিয়ে উঠতে না উঠতেই গত 21 তারিখ সামিয়া নামের একটি গৃহশ্রমিক ছোট্ট একটি শিশুকে সাভারে একজন চিকিৎসকের বাসায় নির্যাতিত হয়েছে। আমার বলতে লজ্জা লাগছে, চিকিৎসকের পেশা কি? একজন ডাক্তারের পেশা অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা।
প্রতিবাদী করেন, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, আপনারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবেন। এরকম অন্যায় দেখলে আপনারাও আমাদের পাশে দাঁড়াবেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই গৃহ শ্রমিকরা নির্যাতন হয়ে আসছে। সবার কথাগুলো এই সঠিকভাবে সবসময় মিডিয়ার সামনে আসে না। বাংলাদেশের আনাচে গোনাচে গ্রাম অঞ্চলে প্রতিটা জায়গায় গৃহকর্মীরা নির্যাতিত হচ্ছে। আসলে গৃহকর্মীরা বাংলাদেশের একটা অংশ, প্রায় 70 লক্ষ গৃহ শ্রমিক এই সেক্টরে। তাদেরকে এত নির্যাতিত করে, তাদেরকে বিচারের আওতায় কখনো তারা নির্যাতিত হলে বিচারের সঠিক বিচার তারা পায় না। এত বড় একটা জনগোষ্ঠীকে আপনারা বিচার থেকে বঞ্চিত করে, অধিকার মর্যাদা থেকে বঞ্চিত করে কিভাবে আপনারা বৈষম্যহীন বাংলাদেশ করবেন? আমরা বিগত সময় থেকে এই নির্যাতিত হয়ে আসছি। আমরা প্রত্যাশা করছি বাংলাদেশে যে নতুন সরকার গঠিত হয়েছে, সেই সরকার আইনের যে সঠিক প্রয়োগ তা করবে। আইনের জন্য থাকবে না, আইন থাকবে শ্রমিকের জন্য, আইন থাকবে মানুষের প্রয়োজনে, আইন থাকবে সত্যকে মানুষের কাছে তুলে ধরার জন্য এবং ন্যায়ের যেন বিচার হয় সেই জন্য আমরা আসলে প্রত্যাশা করছি বর্তমান যারা রাষ্ট্র পরিচালনায় আছেন আপনারা এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবেন। আপনাদের রাষ্ট্রের দায়ভার, একটি শিশু জন্ম নেওয়ার পরে তার 5টি মৌলিক অধিকার থাকে, সেটা রাষ্ট্রের দায়ভার সেই মানুষটাকে সেই অধিকারগুলো দেওয়ার। সেই জায়গা থেকে একটা 10 বছরের শিশু যখন ভাতের জন্য অন্যের বাসায় কাজ করতে যায়, এই লজ্জা কার? পেটের জন্য কাজ করতে গিয়ে যখন সে নির্যাতিত হয়, এই লজ্জা কার? আপনাদের কাছে আমার প্রশ্ন, এই লজ্জা রাষ্ট্রের। তাই আপনারা যারা রাষ্ট্র পরিচালনায় আছেন এই লজ্জাহীনতা দূর করে সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ করবেন, যেখানে শ্রমিক প্রতিটা মানুষ তার অধিকার নিশ্চিতভাবে পাবে এবং নির্যাতন বন্ধ হবে। আমরা সেই প্রত্যাশা করছি। আমরা কোনো আন্দোলন করতে কখনোই আমরা চাই না রাস্তায় নামি, কখনোই চাই না আমরা কোনো আন্দোলনে আমরা পুরো রাস্তায় বাংলাদেশকে গরম করে তুলি। কিন্তু আপনারা বাধ্য করেন আমাদেরকে, আপনারা আমাদেরকে বাধ্য করেন আন্দোলন করতে। আমরা শান্তিপ্রিয়তে বিশ্বাসী, তাই শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছি। আমরা বিশ্বাস করি এই মানববন্ধন সরকারের নজরে আসবে এবং সেই অপরাধী চিকিৎসকের বিচার নিশ্চিত করা হবে। নইলে আমরা বাধ্য হব রাজপথে নামতে এবং আমাদের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধ হব। আমি এই বলে আমার কথা শেষ করছি। আমি আবারও মিডিয়া বন্ধুদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সত্য এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরবেন। সবাইকে স্থান গঠিত সমাজে আমরা চাই যে ভাইরা আমার, গত নির্বাচনের সময় আপনারা লক্ষ্য করেছেন আমাদের নারী সমাজকে কটাক্ষ করে কুচক্তি করে যেভাবে সেও প্রতিপন্ন করা হয়েছে, নারী নারী নির্যাতন। আমরা রাজনৈতিক নেতাদের কাছে অনুরোধ করব যে নারীদের সম্মান দিতে শিখেন। আপনারা প্রত্যেকেই নারী সন্তান। নারীকে সম্মান করা মানে আপনার মাকে সম্মান করা হয়। নারী সম্পর্কে কোনো কটূক্তি করবেন না। নারী পুরুষ মিলেই সমাজ সংসার। তাই তো আমাদের জাতীয় কবি বলেছেন, এ বিশ্বে জাতিকে মহান প্রিয় কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। বন্ধুরা আমার, আমরা জাতি কবির এই বাণীকে আমাদের চেতনায় ধারণ করে নারীর সম্মানকে আমরা সমুন্নত রাখবো এই আশাবাদ ব্যক্ত করে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের মানবাধিকার সংগঠন, বিশেষ করে যারা আইনি সহায়তা করে এই গরিব মানুষকে, সুস্থ মানুষদের, নির্যাতিত নারীদের, তাদের সংগঠন বাংলাদেশ লিগাল এইড ট্রাস্টের বা ব্লাস্টের একজন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আমানুল্লাহ আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম। এবং গতকাল নিউ মার্কেট এলাকায় আরেকটি শিশু
নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। এই ঘটনাগুলো কেন ঘটছে বারবার? আপনারা মিডিয়ার বন্ধুরা এত ভূমিকা পালন করছেন, আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতার সঙ্গে সেগুলো পদক্ষেপ নিচ্ছেন, গ্রেপ্তার করছেন, বিচারের সম্মুখীন হচ্ছে, কিন্তু তারপরেও থেমে নেই। যে গৃহকর্মীদের ছাড়া উঁচু স্তরের মানুষরা একটি দিন পার করতে পারে না, সেই গৃহকর্মীরা কেন এভাবে নির্যাতনের শিকার হচ্ছে, সেই জায়গাটি এখন ভাববার সময় এসছে। আমরা উন্নয়ন সংগঠনগুলো গৃহকর্মীদের সংগঠিত করার কাজ করছি, কিন্তু আসলে ঘাটতি কোথায় থেকে যাচ্ছে? ঘাটতি থেকে যাচ্ছে আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না। সমাজের উঁচু স্তরের মানুষগুলো নির্যাতন করছে, তাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা সঠিকভাবে ভূমিকা পালন করতে পারছে না। একটা সময় আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে আসছে, যার ফলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হচ্ছে না। গৃহকর্মীরা যুগের পর যুগ নির্যাতনের শিকার হচ্ছে। তাই আমরা আজকে মনে করি, আমরা যে সংগঠনগুলো এখানে একত্রিত হয়েছি, শ্রমিক সংগঠন, মানবাধিকার সংগঠন, উন্নয়ন সংগঠন, আমরা ঐক্যবদ্ধভাবে আরও জোরালোভাবে যদি মোহনা, সামিয়া, সাদিয়া সহ এগুলো শুধু আমরা মিডিয়ায় দেখতে পেয়েছি হয়তোবা, এর বাইরে অসংখ্য ঘটনা হয়তোবা প্রতিদিন ঘটছে, যেগুলো আমরা হয়তোবা সামনে দেখতে পাচ্ছি না। আমরা সংগঠিতভাবে আরও জোরালোভাবে এগুলোর প্রতিবাদে আমাদেরকে আরো সংগঠিত হতে হবে। আমাদেরকে আইন প্রয়োগের জায়গাটা নিশ্চিত করতে হবে, তাহলে হয়তোবা আমরা চিরতরে নির্মূল করতে পারবো এই নির্যাতনের জায়গাটি। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমরা চাই এই চিকিৎসক সম্পত্তি জাহিদুল সহ তার স্ত্রীকে অনতিবিলম্বে তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হোক এবং আইনের প্রয়োগ তাদের উপরে নিশ্চিত করা হোক, তাহলেই আমাদের এই গৃহকর্মী নির্যাতনের দিন বন্ধ হবে। দুনিয়ার মজদুর এক হও, আমাদের সংগ্রাম চলছে এবং চলবে। সবাই নতুন সরকার এসছেন, আমরা চাই এই সরকার একটি দেশের মানুষের কাছে একটি বার্তা পৌঁছে যে অন্যায় যে করবে তার শাস্তি হবে আইনানুগ। কোন আইনের ভাষ্য যাদের দিয়ে কোনো সন্ত্রাসী বেরোয় দিতে না পারে, আমরা দেশের মানুষ সেই অপেক্ষায় আছি। বন্ধুরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে গার্মেন্টস সেক্টরের। দেখছে যে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে বিশেষ কয়েকটি পরপর ঘটনা ঘটে গেল এবং সেই ঘটনা যেটা খাবারের ঘটনাটা আমাদের হৃদয়কে চুরমার করেছে। আমরা ভাবতেই পারি না একটা 10 বছরের শিশু কি করে গৃহ শ্রমিক হয়। পেটের গায়ে একটা শিশু যখন নটের বাড়িতে কাজ করতে, আমরা সরকারকে বলবো দৃষ্টি আকর্ষণ করে, তিনি দেখুন নবলত সরকার আমাদের এই কথাগুলো যেন মনে রাখেন যে আমার মার সাথে একজন গৃহকর্মী ছিলেন। আমাদের দেশের ইলেকশন হয়েছে, আমি কিছু কিছু প্রার্থীর কাছে তাদেরকে ইস্যুগুলো আমাদের কাছে বলতেছে আমরা পড়ে দেখেছি, কিন্তু সকল এমপি ইলেকশন সকলদের কাছে সকল ধরনের বেশি বেশি আসছে। রাস্তাঘাট করবো, এটা করবো, সেটা করবো, ওই করবো, সেই করবো, কিন্তু যার দ্বারাতে আমাদের সন্তান পালিত হয়, লালিত হয়, যাদের দ্বারাতে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয়, কিন্তু তাদের কথা খুব জোরদার করে তাদের শুধু শ্রমিক বলে গণ্য করা হয়েছে। গার্মেন্টস শ্রমিকরা বৈদেশিক মুদ্রা অর্জন করছে। দেশের আসলে আমাদের মনে হয় অর্ধেকই গার্মেন্টস এই দেশে মুদ্রা অর্জন করছে, আমাদের উন্নয়নের পথে নিয়ে আসছে। সেই কথাগুলো বেশি মুখে আসেনি। গৃহ শ্রমিক তো দূরেই থাকো। আমরা বলতে চাই যে আমাদের যে সংগঠনগুলো আছে আমরা সবাই কাজ করব। একটু আগে আমার এক গৃহকর্মী বোন বলে গেছে যে আমরা সবাই যদি কাজ করি তাহলে সরকার করবে, কিন্তু হ্যাঁ করবে। সরকার যদি যে কোনো জিনিস প্রচারের মাধ্যমে দেয় সেইটাই আসলে গ্রহণযোগ্য হয় তাড়াতাড়ি। আমাদের তা গ্রহণযোগ্য একটু লেট হয়, আমরা সবাইকে বলবো আমাদের এই যে কর্মকাণ্ডগুলো যেভাবে আছে আমরা চাইব সর্বক্ষণই আমরা এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য, আমাদের কথাগুলো সাংবাদিক ভাইদের কাছে তুলে ধরার জন্য সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা ভয় করে
আপনারা মুখ লুকিয়ে রেখে কথাগুলো লুকায় রাখবেন না। পত্রিকায় ছাড়াবেন, এখন মিডিয়াতে দিয়ে দেন, অনেক সহজ। ফেসবুকে দিয়ে দেওয়া অনেক সহজ, আগের মতো কঠিন কিছু নাই। তাই দিয়ে দিবেন। আপনার ঘরে একজন গৃহকর্মী আছে, সেইটা মনে করে আমাদের এই গৃহকর্মীদের নির্যাতনের প্রতিরোধগুলো কিভাবে হবে আপনারা একটু আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতে দেখবেন। সকল বিষয়ে আমরা বলি, সকল কথাই আমরা বলি, এই যে ঈদ আসছে, এখন কিন্তু সব জায়গাতেই শ্রমিকরা কি পাবে, বোনাস পাবে। আমাদের গৃহ শ্রমিকরা কর্মীরা যদি বোনাসের কথা বলে করি তুমি আর রোজার পরে আমার কাজে আসো না, আমার এখন অনেক সমস্যা, ব্যবসার সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, আমরা তাই জানতে পারবো না। আমরা সরকারকে বলবো, আমাদের গৃহকর্মীরাও তারাও মানুষ, তারা আমাদের দেশের শ্রমিক, তাই তাদেরকে একটা সিস্টেম করে দেওয়ার জন্য যে তারা যেন কীভাবে এই বোনাসগুলো পায়, কীভাবে তাদের বাচ্চারা অসুখ হলে ট্রিটমেন্ট করে দিয়ে চিকিৎসা করাতে পারে। দূরে থেকে তারা অনেক দূর থেকে এসে কাজ করে, যারা কাছে কিনারে সাইকেল, তাদের একটা হোটেলের ব্যবস্থা করে দেওয়া হয়, তাদের রেশনের ব্যবস্থা করে দেওয়া হয়, চিকিৎসা করে দেওয়া হয়। আমাদের কাছে বলেছে আমরা বিভিন্ন জায়গায় কমিউনিটি হাসপাতাল করেছি। আসলেই কি আপনারা জানেন কমিউনিটি হাসপাতালে কোনো ডাক্তার ভালো আছে কিনা, মেডিসিন আছে কিনা, সিট আছে কিনা, সেইগুলো আগে খতিয়ে দেখুন। একজন শ্রমিককে দিয়ে গেলে তাকে মাটিতে শোয়াই রেখে থাকতে হয়। আমি স্বাস্থ্য কমিটির সাথে যুক্ত, তাই আমি এই কথাগুলো বললাম। সকলকে ধন্যবাদ। 25 বছর ধরে এই গৃহ শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি, তাদের আইনি অধিকারের জন্য লড়াই করছি। গত নভেম্বরে শ্রম আইনে সংশোধনী সরকার পাশ করেছেন, সেখানে গৃহ শ্রমিকদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু শ্রম আইনে 20টি অধ্যায় রয়েছে, তার মধ্যে 3টি অধ্যায় কেবলমাত্র এই গৃহ শ্রমিকের জন্য প্রযোজ্য হবে, বাকিগুলি হবে না। এ কেমন বৈষম্য! সকল শ্রমিকের জন্য গোটা শ্রম আইন, আর গৃহ শ্রমিকের জন্য মাত্র 3টা গৃহ শ্রমিক আইন। এটা বৈষম্যমূলক। এর জন্য তো 24 ফুট উঠানো হয়ে যায়। তাই বন্ধুরা, আমরা সরকারকে বলতে চাই, ওই সময় সংশোধন করে গৃহ শ্রমিকদেরকে পূর্ণ অধিকার দিতে হবে। বন্ধুরা, এখন আপনাদের দাবি করব যে আমাদের এই গৃহ শ্রমিকদের আপনারা নিরাপত্তা দিন। প্রশ্ন আমাদের কাছে, আমরা নিজেরাই যদি এটাকে সমাধান করতে না পারি, আইনের আওতায় এনে বিচার করতে না পারি, তাইলে যারা বিদেশে যাচ্ছে এই গৃহ শ্রমিকের কাজ করতে, তাদের নিরাপত্তা আমরা কিভাবে দিব? এই গৃহ শ্রমিক নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। প্রথমত আমার একটা কথাই, সেটা হলো গৃহ শ্রমিক কল্যাণ নীতিমালা হয়েছিল 2015 সালে, এরপরে এর কোনো বাস্তবায়ন নাই। আজকে এই সরকার, নির্বাচিত সরকার, আমাদের জায়গায় এসছে। আমরা এই সরকারের কাছে আশা করি আমাদের এই গৃহ শ্রমিক নীতিমালা 2015 সালে যেটা সুরক্ষার জন্য তৈরি হয়েছিল, সেটার পূর্ণ বাস্তবায়ন করে তাদেরকে এই আইনের আওতায়, আইনের দাবি, তাদেরকে যে সমস্যাগুলো তাদের আছে সেগুলো সমাধানের পথ খুলে দেওয়া। শুধুমাত্র একটু আগে আমার আবুল হোসেন ভাই বলেছিল যে আমাদের শ্রম নীতিমালায়, শ্রম আইনে তাদেরকে 3টা জায়গায় শুধু সুযোগ দেওয়া হয়েছে। এটা একটা বৈষম্য। শুধুমাত্র এই বৈষম্য করে গৃহ শ্রমিকদের রক্ষা করা যাবে না। দ্বিতীয় কথা, একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে যদি বলি, প্রত্যেকটি মানুষই মানুষ। তাহলে মানুষ হিসাবে তার মর্যাদা যদি আমরা দিতে না জানি, আমরা গৃহ শ্রমিককে কিভাবে আমরা বিচার করব? এই বিচারের জায়গায় সবসময় চিন্তা করতে হবে যে আসলে আমরা যদি মানুষ হয়ে থাকি, সেও একটি মানুষ। অনেক উদাহরণ আছে যে আমরা আমাদের গৃহ শ্রমিকদের সাথে কী ধরনের আচরণ করি। প্রতিটা ক্ষেত্রেই আচরণ আমাদের সংশোধন করতে হবে। আমাদের এই আচরণ সংশোধনের জন্য নিজেদেরকে সংশোধিত হতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে এই যে গৃহ শ্রমিক,
এই যে তানিয়া মতো হাজারো গৃহ শ্রমিক নির্যাতিত হচ্ছে, 2 দিন পরে সেই নির্যাতনের কাহিনী এখন আপনারা লিখছেন, আমরা বলছি, তারপরে কোনো বিচার হচ্ছে না। কেন বিচার হচ্ছে না? হচ্ছে না একমাত্র যে তাদের ক্ষমতার দৌরাত্ম। তারা এই গৃহ শ্রমিকদের যতটা নির্যাতন করতেছে, যতটা তাদেরকে অত্যাচারিত করতেছে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটছে, তারপরেও দেখা যাচ্ছে অল্প কিছু টাকার বিনিময়ে গরিব মানুষের সাথে সমঝোতা করে ফেলছে। কেন করতে পারছে? সরকার, এবং সরকারের যে পদক্ষেপ সেটা সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না। সরকারি এই প্রয়োগের যে জায়গাটা, সেখানে যে আইনের যে প্রক্রিয়াটা, এটা একেবারেই সবার সাথে যায় না। গরিবের জন্য আইন মনে হয় নাই, এরকম অবস্থায় গিয়ে দাঁড়ায়। সুতরাং এখানে আমাদের প্রতিবাদ, এখানে আমাদের কথা, আইন সবার জন্য সমান। সুতরাং সেই আইনের প্রয়োগ যেন সমানভাবে হয়, সমানভাবে এটাকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি, এবং আমরা যে আইনের শাসন প্রতিষ্ঠিত যেন হতে পারি, গৃহ শ্রমিকদের যে অত্যাচার সেটা থেকে যেন আমরা মুক্ত হতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি শেষ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক, বিশিষ্ট শ্রমিক নেতা জনাব রেজাউল করিম রফিকুল ইসলাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। সরি, আমি নামটা ভুল করেছি। রফিকুল ইসলাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। প্রতিবাদ সভায় আজকে গৃহকর্মী নেটওয়ার্ক যে কাজটি করেছেন তাদেরকে আমি প্রথমে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। চিহ্নিত শিক্ষিত ব্যক্তিবর্গ তাদের বাসায় গৃহকর্মী নির্যাতন করেছেন, তার মধ্যে বিমানের এমডি এবং একজন ডাক্তার। এদের কথা বললে লজ্জা লাগে, কারণ ঐতিহাসিকভাবে এই 10 বছরের শিশুদেরকে যেভাবে নির্যাতন করেছেন, আমি এর জন্য আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। এবং আমি আজকে গৃহকর্মী নেটওয়ার্কের এই প্রতিবাদ সভা অব্যাহত থাকবে। আমরা এর সাথে একত্রতা প্রকাশ করে আমরা আগামী দিনে আরো কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়ে আমি আমার সেই শিক্ষা ব্যবস্থা অনুসারে যখন এই বাচ্চাটি 4র্থ শ্রেণীতে পড়ার কথা, তাহলে 4র্থ শ্রেণীর একটি শিশু, সেখানে বাংলাদেশের খুব মর্যাদাবান এক পেশার যে মানুষ যারা ডাক্তার, সেই ডাক্তার দম্পতি অর্থাৎ স্বামী এবং স্ত্রী উভয়ই ডাক্তার, সেই পরিবারে এই শিশুটি গত 11 মাস যাবৎ নির্যাতিত হয়েছে। এবং সেই নির্যাতনটি ছিল একেবারেই বর্বর অমানবিক নির্যাতন। ফলে এই রকম একটি অবস্থার প্রতিবাদ করতে আমরা এখানে দাঁড়িয়েছি। এর মধ্যে দিয়ে আমরা সমাজের কয়েকটি অসঙ্গতির চিত্র যে আমাদের সামনে এসেছে, আমরা সেই বিষয়গুলো, যেহেতু কয়েকদিন আগেই মাত্র একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতা নিয়েছে, তাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই মানববন্ধন এটির অন্যতম উদ্দেশ্য। প্রথমত আমরা যে বিষয়টি দেখতে চাই সেটা হচ্ছে 24শে যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থান একটি আকাঙ্ক্ষা ছিল বৈষম্য মুক্তি, একটি আকাঙ্ক্ষা ছিল অনিয়মের অবসান, একটি আকাঙ্ক্ষা ছিল মর্যাদা ভিত্তিক সম্পর্ক, মর্যাদা ভিত্তিক সামাজিক যে সম্পর্ক, সেই সম্পর্ক গড়ে তোলা। কিন্তু আমরা দেখলাম 24শে অভ্যুত্থানের পরে 24শে অভ্যুত্থানের যারা নায়ক হিসেবে দাবি করলেন, তারা প্রত্যেকে এই 24শে আকাঙ্ক্ষার মুখে লাথি মেরেছেন। তারা একদিকে ধর্মের নামে নারী বিদ্বেষের যে প্রচারণা, সেই জায়গাগুলো তুলেছেন। তারা একদিকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়ার একটা বড় ব্যবহারকারী সাধারণ মানুষ, সেই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের যে রাজনৈতিক ভাষা, সেই ভাষাকে অশ্লীল ভাষা ব্যবহারের কেন্দ্র পরিণত করেছেন। আমরা যদি সুদূর প্রসারীভাবে চিন্তা করি, তাহলে এই আচরণগুলো সমাজে পারস্পরিক মর্যাদা ভিত্তিক যে সম্পর্ক গড়ে তোলার প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে ক্ষতিগ্রস্ত করে, সমাজে বিভক্তি তৈরি করে, সমাজে যারা দুর্বল তাদের প্রতি অবমাননার যে আকাঙ্ক্ষা, যে মনোভাব, সেই মনোভাব তৈরি করে। তার ফলেই আমরা কিন্তু দেখছি ওই বিমানের এমডির পরিবারে যে মোহনা, সেই মোহনা যখন নির্যাতনের শিকার হলো,
সেই সময়ে আন্দোলনের চাপে বা সমাজের মনোভাবের চাপে যখন ওই বিমানের এমডি গ্রেপ্তার হলেন, তার স্ত্রী গ্রেপ্তার হলেন, কিন্তু আমরা দেখলাম তার পাশাপাশি অপর দুইজন গৃহকর্মীও গ্রেপ্তার হলেন। আমরা পরবর্তীতে দেখলাম যে কোর্টে ওই গৃহকর্মীদেরকে রিমান্ড চাওয়া হয়েছিল, কিন্তু ওই বিমানের এমডি সহ তার স্ত্রী সহ তাদেরকে রিমান্ড চাওয়া হয়নি। আমরা ওই কোর্টের যে বিচারক ছিলেন, আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি স্বপ্রণোদিত হয়ে বলেছিলেন, মামলার প্রথম দিকের আসামিদের কেন রিমান্ড চাওয়া হয়নি, ফলে রিমান্ডের পুনরায় শুনানি করা হোক। পরবর্তীতে রিমান্ড শুনানির প্রেক্ষাপটে আমরা দেখলাম ওই বিমানের এমডির স্ত্রী তিনি স্বীকার করেছেন যে তিনি ছেঁকা দিয়েছিলেন, আর ওই বিমানের এমডি তিনি রিমান্ডে বলেছিলেন তিনি স্বীকারোক্তি দিবেন, কিন্তু পরবর্তীতে যখন ম্যাজিস্ট্রেটের সামনে আনা হয় তিনি অস্বীকার করলেন। ফলে আমরা আবার ওই বিমানের এমডিকে রিমান্ড নেওয়ার যে বিষয়, তার মুখ থেকে আসলেই কার্যকরণ কি ঘটেছিল সেই বিষয়গুলো বের করার জন্য আমরা নিশ্চয়ই আহ্বান জানাই। কারণ আমরা আহ্বান জানাই এই বিষয়টি, এই ধরনের অমানবিক নির্যাতনের বিরুদ্ধে যারা এই নির্যাতনকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মধ্যে দিয়ে সমাজকে এই বার্তা দিতে হবে, তুমি যেই হও, তুমি যত ক্ষমতাবানই হও না কেন, তুমি নির্যাতক যখন, তখন আর তোমার সেই সামাজিক মর্যাদা থাকবে না, তখন তুমি সমাজের কাছে নির্যাতক এবং তোমার এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। রাষ্ট্রকে আসলে আজকে সেই উদাহরণ তৈরি করতে হবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন, শ্রমমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন, তাদের প্রতি আমরা এই দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ন্যায্য বিচারের এই দৃষ্টান্তটি তৈরি করার জন্য যথাযথ যে উদ্যোগ সেটি নেবেন। এর পাশে আর একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশের জন্ম যে মহান ৭১-এর স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে, সেই সময়ের আমাদের আকাঙ্ক্ষা কি ছিল? সেই সময়ের আমাদের আকাঙ্ক্ষা ছিল যে আমাদের কোনো পরিবার ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসা সেখান থেকে বঞ্চিত হবে না। সেখানে আমার আকাঙ্ক্ষা ছিল আমার কোনো পরিবার তার শিশুকে যেন যে সময় তার শিক্ষার সময়, যে সময় তার আনন্দের সময়, যে সময় তার মনোবিকাশের সময়, সেই সময় তিনি রুজির জন্য কাজ করতে যেতে বাধ্য হবেন না। আমরা এই গত ৫৪ বছরে সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হতে দেখি নাই। আমরা বিগত সময়ে রাষ্ট্রের অনেক অর্থনৈতিক বিকাশের যে গল্প শুনেছি, সেগুলো যে ফাঁপা ছিল, সেগুলো যে মিথ্যা প্রচারণা ছিল, সেগুলো যে দুর্নীতি করার ক্ষেত্র তৈরি করার কেন্দ্র ছিল, তার বড় প্রমাণ আজকে নগরগুলিতে যে গৃহকর্মীর, যারা স্থায়ী গৃহকর্মী, পরিসংখ্যান বলছে তার ৮০% গৃহকর্মী হচ্ছে শিশু যাদের স্কুলে যাওয়ার কথা। আমরা কিন্তু ইতিমধ্যেই আইএলও কনভেনশনের আমাদের যে শিশু শ্রম মুক্ত ব্যবস্থা আমরা গড়ে তুলব, সেইটার মৌলিক যে কনভেনশন সেগুলোতে আমরা অনুস্বাক্ষর করেছি। ফলে রাষ্ট্র আজকে বাধ্য 14 বছরের কোনো শিশু যেন কাজে যোগ না দেয় সেটা নিশ্চিত করা। রাষ্ট্র আজকে বাধ্য প্রত্যেক শিশু যেন মৌলিক যে শিক্ষা, যেখানে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার যে আইন আছে সেটি বাস্তবায়ন করা। ফলে আমি আজকের এই সমাবেশ থেকে দুইটি আহ্বান রাখতে চাই। একটি কথা বলতে চাই যে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক সুরক্ষার আওতাকে সেই জায়গায় প্রসারিত করতে হবে। নতুন সরকার যে নতুন রাষ্ট্র বিনির্মাণের কথা বলেছেন, সেই জায়গায় আমরা দেখতে চাই আর কোনো শিশু যেন তার প্রাথমিক শিক্ষা বাদ দিয়ে, তার ৮ম শ্রেণী পর্যন্ত মিনিমাম শিক্ষা বাদ দিয়ে তাকে যেন কাজে যেতে না হয়। তার জন্য যা যা করণীয় রাষ্ট্র সেই উদ্যোগ নেবেন, এটা আমরা প্রত্যাশা করি এবং রাষ্ট্রের সেই ধরনের যে কোনো উদ্যোগকে আমরা পাশে থেকে সহযোগিতা করব, এই প্রতিশ্রুতিও আমরা দিতে চাই। এর পাশাপাশি আমরা এইটা বলতে চাই, একদিকে শুধু নির্যাতক না, যারা সমাজে নারী শিশুর প্রতি অবমাননামূলক বক্তব্য দিচ্ছেন, যারা সাইবার বুলিং করছেন, যারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সমাজে বিভাজন তৈরি করছেন, এই সব সাইবার অপরাধী
তাদেরকেও তদন্ত করে চিহ্নিত করে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে, যেন সমাজে মর্যাদার যে সম্পর্ক সেই সম্পর্ক যেন ভেঙে না পড়ে। আর সরাসরি যারা এই শিশু নির্যাতনের মতো অপরাধ করছেন তাদেরকে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা দেখি